প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম। কমার্স ক্লাসরুমে স্বাগত জানাচ্ছি, আমি সোহেল রানা। এখন আমি আপনাদেরকে ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এর কস্ট কনসেপ্ট অ্যান্ড ক্লাসিফিকেশন এই অধ্যায় থেকে অঙ্ক করাবো। তো চলুন আগে অঙ্কটি পড়ে আসি। দ্য ফলোইং ইনফরমেশন ইজ অবটেইন ফ্রম দ্য বুকস অফ অ্যাকাউন্ট অফ ম্যানুফ্যাকচারিং কনসার্ন ফর দ্য মান্থ অফ মার্চ 2018। এরপর রিকোয়ার্ডে দেখেন বলা হয়েছে প্রিপেয়ার এ স্টেটমেন্ট শোয়িং দ্য ফলোইং প্রিমিয়াম কস্ট, ওয়ার্ক কস্ট, কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার, টোটাল কস্ট অ্যান্ড সেলস। মানে এই আইটেমগুলো আমাদের করতে বলা হয়েছে। আর এই আইটেমগুলো আমাদের বের করতে হলে আমাদের একটি কস্ট শিট করা লাগবে, অর্থাৎ কস্ট শিট যেখানে আমাদের যাবতীয় থাকে সব কিছু। তো আমরা সেই কস্ট শিট করবো, আর কস্ট শিট করতে হলে আমাদের যে শখটি আছে সেটি আমাদের মাথায় রাখতে হবে। শখে আমাদের প্রথমে বের করতে হবে প্রাইম কস্ট। তো প্রাইম কস্ট করতে হলে আমাদের যে জিনিসটি লাগবে সেটি হলো প্রথমে ম্যাটেরিয়াল ইউজড। তো ম্যাটেরিয়াল ইউজড মানে যে পরিমাণ পণ্য উৎপাদন করতে যে আমার ম্যাটেরিয়াল ব্যবহার হয়েছে সেটাকে বোঝানো হয়েছে। তো ম্যাটেরিয়াল ইউজড বের করতে হলে আমাদের যে ধারাবাহিক যে কাজ সেটি হলো প্রথমে আমাদের অঙ্কে যে র ম্যাটেরিয়ালস ওপেনিং আছে সেটা বসাতে হবে। তো আমরা সেটা আগে লিখি, ওপেনিং র ম্যাটেরিয়ালস বলে, ওপেনিং র ম্যাটেরিয়ালস। ওপেনিং র ম্যাটেরিয়ালস বলতে আমি যে গত পিরিয়ডে যে পণ্য উৎপাদন করেছিলাম সেখানে আমার অবশিষ্ট যে পণ্যটা আছে সেটা, তো সেই পণ্যটা আমি এই বছরে ব্যবহার করব, সেটাই আমাদের ওপেনিং র ম্যাটেরিয়ালস, যেটা ছিল 7500। প্রয়োজনে দেখেন আমাদের ওই ম্যাটেরিয়ালে আমাদের এই পিরিয়ডে চলবে না, আমাদের যেহেতু মার্চ মাসের উৎপাদন এটা, তো মার্চ মাসে আমাদের আরও কিছু পণ্য ক্রয় করা হয়েছে এই মার্চ মাসে উৎপাদন কার্য চালানোর জন্য, যেটা আমাদের ছিল হলো 29,000, সেটা আমাদের এর সাথে যোগ করতে হবে। আর যেটাকে আমরা লিখবো অ্যাড র ম্যাটেরিয়াল পারচেজ, র ম্যাটেরিয়ালস পারচেজ। তো এই র ম্যাটেরিয়াল পারচেজ ছিল আমাদের 29,000, যেটা আমরা এখানে যোগ করব, আর যোগ করে আমরা যেটা পাবো সেটা হলো 36,500। আর এটাকে আমরা লিখবো র ম্যাটেরিয়াল অ্যাভেলেবেল ফর ইউজ। তো আমরা এটা লিখি র ম্যাটেরিয়ালস অ্যাভেলেবেল ফর ইউজ, তার মানে ব্যবহারযোগ্য পণ্য। তার মানে আমার গত টার্মে যে পণ্য ছিল আর এই মাসে কিনলাম, কিনে আমার পুরো ব্যবহারযোগ্য পণ্য পেলাম। এর থেকে আমরা এবার লেস করব, অর্থাৎ বিয়োগ করব আমাদের ইন্ডিং র ম্যাটেরিয়ালস, অর্থাৎ এই মাসে, এই যে মাসে আমি অঙ্ক করছি এই মাসে যে পরিমাণ ম্যাটেরিয়াল আমার ব্যবহার হয়নি সেটাই যদি আমরা এখন বাদ দিই তাহলে আমি কতটুকু ম্যাটেরিয়াল ব্যবহার করেছি সেটা পেয়ে যাব। তো সেটা আমরা এখানে লিখি ইন্ডিং র ম্যাটেরিয়ালস। তো ইন্ডিং র ম্যাটেরিয়ালস দেখেন আমাদের এখানে তারিখ দেওয়া আছে 1/3/2018 বলতে এটা ওপেনিং, আর 31/3/2018 এটা ক্লোজিং মানে ইন্ডিং। তো আমাদের বছর মাস শেষে যে পণ্যটা আছে সেটা আমরা ইন্ডিং হিসাবে এখানে বাদ দেবো। তার মানে 3,500 তো আমরা বাদ দেবো, আর 3,500 তো বাদ দিলে আমরা এখানে পাবো 33,000, যেটা আমাদের র ম্যাটেরিয়াল ইউজড। তো আমরা এটাকে লিখবো র ম্যাটেরিয়ালস ইউজড। তো এই র ম্যাটেরিয়াল ইউজড মানে ব্যবহৃত পণ্য, অর্থাৎ আমি উৎপাদন করতে যে যতটুকু পণ্য ব্যবহার করলাম সেটা। আর এই র ম্যাটেরিয়াল ইউজডের সাথে আমরা যদি ডিরেক্ট লেবার বা আদার ডিরেক্ট এক্সপেন্স যোগ করি তাহলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে আমাদের প্রাইম কস্ট। তো আমাদের ডিরেক্ট লেবার কস্ট আমরা এখান থেকে বের করব, আমাদের কত টাকা ডিরেক্ট লেবার কস্ট আছে। দেখেন ডিরেক্ট ওয়েজেস বা ডিরেক্ট লেবার একই জিনিস। এখানে বলা হয়েছে 1500 আওয়ার্স, যার প্রতিটি আওয়ারে খরচ হয়েছে 2 টাকা করে। তো আমরা এটা অ্যাড ডিরেক্ট ওয়েজেস। তো ডিরেক্ট ওয়েজেস এখানে যেহেতু আমাদের এখানে 1500 আওয়ার, 1500 গুণ 2, তার মানে এখানে আমাদের আসবে 3,000। আমরা একবার এখানে যোগ করি। এর সাথে আমাদের আদার ডিরেক্ট এক্সপেন্স যদি আমাদের থাকে সেটাও আমাদের এখানে আসবে। তো আমাদের সেটা দেখি ডিরেক্ট এক্সপেন্স, এই যে ডিরেক্ট এক্সপেন্স আছে আমাদের সরাসরি দেওয়া আছে 6,500, সেটাও আমরা এখানে যোগ করব ডিরেক্ট এক্সপেন্স বলে। তো এই ডিরেক্ট এক্সপেন্স আমাদের এখানে 6,500, যেটা আমরা যোগ করব, আর এইটা যোগ করেই আমরা এই তিনটা অ্যামাউন্ট যোগ করে যেটা পাবো সেটাকে বলা হয়েছে প্রাইম কস্ট, যেটা আমাদের হবে 42,500। আর এটাই হলো আমাদের এখানকার অঙ্কের প্রাইম কস্ট, অর্থাৎ মুখ্য ব্যয়। তো এবার আমাদের যে কাজ সেটা হচ্ছে এই প্রাইম কস্টের সাথে আমাদের ফ্যাক্টরি ওভারহেড যোগ করব। তো আমরা সেটা এখানে লিখি অ্যাড ফ্যাক্টরি ওভারহেড।
তো মনে রাখবেন এই ফ্যাক্টরি ওভারহেডটা কি? ফ্যাক্টরি ওভারহেড হলো যে আমার পণ্য উৎপাদন করতে যেয়ে আমার ফ্যাক্টরির মধ্যে যাবতীয় খরচকে বোঝায়, অর্থাৎ পণ্য এবং ডিরেক্ট ওয়েজেস এবং ডিরেক্ট এক্সপেন্স বাদে আর যাবতীয় ফ্যাক্টরির অভ্যন্তরে যে খরচগুলো হবে সেগুলোই আমাদের ফ্যাক্টরি ওভারহেড। তো এখানে আমাদের ফ্যাক্টরি ওভারহেডে কি কি আছে সেটা আমরা একটু একবার করে দেখি। আমাদের এখানে ফ্যাক্টরি সাপ্লাইজ আছে, তো আমরা সেই ফ্যাক্টরি সাপ্লাইজ এখানে আমরা যোগ করব। ফ্যাক্টরি সাপ্লাইজ, তো আমাদের ফ্যাক্টরি সাপ্লাইজ 4000 টাকা আমরা এখানে প্রথম টাকার ঘরে লাগবো, যেহেতু আমাদের টোটাল ফ্যাক্টরি ওভারহেড বের করে তারপরে আমরা যোগ করব। এরপরে দেখেন ইনডিরেক্ট লেবার, মনে রাখবেন ইনডিরেক্ট লেবার বলতে আমাদের এটা ফ্যাক্টরির খরচ বোঝায়, ইনডিরেক্ট লেবার। তো ইনডিরেক্ট লেবার দেখেন আমাদের এখানে দেওয়া আছে, আবার ব্র্যাকেটের লেখা আছে ফ্যাক্টরি, তার মানে আমরা বুঝে নেব যে এটা ফ্যাক্টরি কস্ট, তার মানে আমাদের এখানে 8200। এরপরে দেখেন মিসেলেনিয়াস ওয়ার্কস এক্সপেন্স, তো মিসেলেনিয়াস ওয়ার্কস এক্সপেন্স এটাও আমাদের ফ্যাক্টরির অভ্যন্তরীণ খরচ, তো আমরা সেটাও এখানে লিখব মিসেলেনিয়াস ওয়ার্ক এক্সপেন্স। তো মিসেলেনিয়াস ওয়ার্কস এক্সপেন্স আমাদের ছিল 7200, আর এই তিনটা অ্যামাউন্ট আমরা যোগ করে আমরা এই পাশে 19400 বসাবো। আর যেটা আমরা এখানে যোগ করব এই টাকার সাথে আর যোগ করলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে 61900। আর এই 61900 থেকে আমরা লিখবো ওয়ার্ক কস্ট বা টোটাল ম্যানুফ্যাকচারিং কস্ট। তো আমরা এখানে ওয়ার্ক কস্ট বলে লিখি, ওয়ার্ক কস্ট। তো এইবার দেখেন আমাদের এই ওয়ার্ক কস্ট এর সাথে আমরা এবার ওপেনিং ওয়ার্ক ইন প্রসেস বাদ দেবো। একটা জিনিস আপনারা মনে রাখবেন যে এটাকে আমরা টোটাল ম্যানুফ্যাকচারিং কস্ট বলি, টোটাল ম্যানুফ্যাকচারিং কস্ট। এই টোটাল ম্যানুফ্যাকচারিং কস্ট আর ওয়ার্ক কস্ট একই জিনিস, তো আমি ওইটা লিখছি না। তো এই টোটাল ম্যানুফ্যাকচারিং কস্ট বলতে আমার এই বছরের উৎপাদিত পণ্যের ব্যয়, কিন্তু আমার এমন কিছু বিষয় আছে যে গত বছর আমি উৎপাদন করতে যে আধা সম্পন্ন হয়েছিল সেটা এই বছরে আমি উৎপাদন করে সম্পন্ন করব, সেটাকেই বলা হয় ওপেনিং ওয়ার্ক ইন প্রসেস। অর্থাৎ গত বছর যেটা অসম্পন্ন ছিল, অর্থাৎ পরিপূর্ণ উৎপাদন করা হয়নি, আধা প্রস্তুতকৃত পণ্য, সেটা এখন যোগ করব, কারণ এই টার্মে সেটা প্রস্তুত হয়ে যাবে। অপরপক্ষে এই টার্মেও কিছু পণ্য আছে যেটা এই টার্মেও কিছু আধা সম্পন্ন আছে, সেটা এর মধ্যে নিশ্চয়ই খরচ হিসেবে ধরা হয়ে গেছে, এখন সেটাও আমরা এখন বাদ দেবো। তাহলে আমরা পেয়ে যাব প্রকৃত উৎপাদন ব্যয়, যেটাকে বলা হয় কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার্ড। তো আমাদের এইবার দেখেন এই ওপেনিং ওয়ার্ক ইন প্রসেস আমরা যোগ করি, অ্যাড ওপেনিং ওয়ার্ক ইন প্রসেস। তো এই ওপেনিং ওয়ার্ক ইন প্রসেস দেখেন আমাদের এখানে আছে 5300, তো আমরা সেই 5300 এখানে যোগ করব, আর যোগ করে আমরা এখানে পাবো 67200। আর যেটাকে আমরা লিখবো কস্ট অফ গুডস প্রসেস ডিউরিং দ্য পিরিয়ড, কস্ট অফ গুডস প্রসেস ডিউরিং দ্য পিরিয়ড। তার মানে এই পিরিয়ডের আমার টোটাল খরচ। এর থেকে আমরা এবার এই টার্মে আমার কিছু পণ্য যেটা আধা সম্পন্ন আছে সেটা আমি এখন বাদ দেব, আর যেটাকে আমরা লেস ক্লোজিং বা এন্ডিং ওয়ার্ক ইন প্রসেস। তো এন্ডিং ওয়ার্ক ইন প্রসেস দেখেন আমাদের এখানে দেওয়া আছে, এন্ডিং ওয়ার্ক ইন প্রসেস আমাদের যেটা দেওয়া আছে সেটা হচ্ছে 7400। তো আমরা এখানে এই 7400 টাকা আমরা এবার এর থেকে বিয়োগ করব, আর বিয়োগ করলে আমাদের এখানে আসবে হলো 59800। তো আমরা এখন এই 59800 পাবো, আর এইটাকে আমরা এখানে লিখবো কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার্ড। তো আমরা সেটা লিখি কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার্ড। তো এইটা আমাদের সিএসএ, আমাদের দেখেন যে আইটেমগুলো আমাদের এখানে সিএসএ সেগুলো আমরা একটু ইন্ডিকেট করি। এটা আমাদের প্রাইম কস্ট 1 নাম্বার, এবার দেখেন ওয়ার্ক কস্টে যেটা আমরা করেছি 2 নাম্বার, আর এইটা আমাদের দেখেন কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার্ড এইটা, তার মানে আমরা এই 3 নাম্বার 3টা আইটেম আমরা অলরেডি বের করে ফেলেছি। এরপরে আমাদের টোটাল কস্ট বের করতে হবে। তো টোটাল কস্ট বের করতে হলে আমাদের প্রথমে কস্ট অফ গুডস সোল্ড তৈরি করতে হবে, তার সাথে আমাদের আনুষঙ্গিক আর যে খরচ আছে যোগ করে আমরা টোটাল কস্ট পেয়ে যাব। তো আমাদের কস্ট অফ গুডস সোল্ড বের করতে হলে আমাদের এইটা যেহেতু উৎপাদন ব্যয়, এর সাথে ওপেনিং ফিনিশড গুডস অর্থাৎ গত বছরের উৎপাদিত পণ্য গত পিরিয়ডের, তার মানে গত মাসের যেটা বিক্রি হয়নি অবিকৃত আছে সেইটা এখন আমরা যোগ করব, আর যোগ করলে পাবো আমরা ওপেনিং ফিনিশড গুডস। তো আমরা সেটা এখন যোগ করি, অ্যাড
ওপেনিং ফিনিশড গুডস। তো ওপেনিং ফিনিশড গুডস দেখেন আমাদের এখানে দেওয়া আছে 15,600, আর এই 15,600 আমরা এখানে যোগ করব, আর যোগ করলে আমরা পাবো কস্ট অফ গুডস অ্যাভেলেবেল ফর সেলস। তো আমরা সেটা এখানে লিখি কস্ট অফ গুডস অ্যাভেলেবেল ফর সেল। তো কস্ট অফ গুডস অ্যাভেলেবেল ফর সেল আমাদের এখানে হবে 75,400। এইটার সাথে আমরা এবার লেস ক্লোজিং ফিনিশড গুডস আমরা বাদ দেব, বা ইন্ডিং ফিনিশড গুডস যাই বলেন, ক্লোজিং ফিনিশড গুডস। তো এই ক্লোজিং ফিনিশড গুডস আমাদের দেখেন অঙ্কে ছিল ফিনিশড গুডস 4,600। এই 4,600 আমরা এখন বাদ দেব, আর বাদ দিলে আমাদের যে টাকা আসবে সেটা হলো 70,800, আর এটাই আমাদের হলো কস্ট অফ গুডস সোল্ড। তো আমরা এখানে লিখি কস্ট অফ গুডস সোল্ড। তো কস্ট অফ গুডস সোল্ড পর্যন্ত আমরা তৈরি করলাম। এরপরে আমাদের কমার্শিয়াল এক্সপেন্স এর সাথে যোগ হবে। কমার্শিয়াল এক্সপেন্স, তো আমাদের এখানে দেখেন জায়গার একটু স্বল্পতা, তো আমি আরেকটি ছক আমরা আঁকাই। হ্যাঁ, আমি যে পর্যন্ত পাই সে পর্যন্ত করতে থাকি। তো আমাদের এখানে কস্ট অফ গুডস সোল্ড পেলাম। এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে যে কমার্শিয়াল এক্সপেন্সগুলো যোগ করব। তো আমরা এখানে সেটা লিখি অ্যাড কমার্শিয়াল এক্সপেন্স। তো এই কমার্শিয়াল এক্সপেন্সে আমাদের কি কি যায়? প্রথমে আমাদের অ্যাডমিনিস্ট্রেশন এক্সপেন্স, এরপরে সেলিং এক্সপেন্স। অ্যাডমিনিস্ট্রেশন এক্সপেন্স আমরা এখানে লিখি অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স। তো অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স বলতে কি বোঝায়? অর্থাৎ যে আমার প্রশাসনিক খরচ, অর্থাৎ ব্যবসা পরিচালনা করতে যে আমার যে খরচ হয়েছে, তো সেটা আমাদের এখানে সরাসরি দেওয়া আছে যে অ্যাডমিনিস্ট্রেশন এক্সপেন্স ফিক্সড দেওয়া আছে 4,000। তো আমরা এই একইভাবে আমরা লাগবো, ফিক্সড বলেই লাগবো। আমরা এখানে ফিক্সড আমাদের এখানে কত? 4,000 আমরা লিখলাম এটা। এরপরে দেখেন ভেরিয়েবল। তো এই ভেরিয়েবলটা দেখেন বলা আছে 10% প্রাইম কস্ট। তো প্রাইম কস্ট আমরা এখানে পেয়েছি, প্রাইম কস্ট আমরা এখানে দেখেন পেয়েছি হলো 42,500। আর এই যে এই প্রাইম কস্টে যে 42,500, এই 42,500কে যদি আমরা এখানে 5% করি, 10% করি, তাহলে আমরা পেয়ে যাব ভেরিয়েবল অ্যাডমিনিস্ট্রেশন কস্ট। অর্থাৎ 42,500 থেকে যদি 10% করি 4,250 টাকা হয়। তো আমরা এখানে 4,250 লিখি। তো এইটা ছিল আমাদের টোটাল, এটা আমরা যোগ করব। যোগ করলে আমরা পাবো টোটাল আমাদের অ্যাডমিনিস্ট্রেশন এক্সপেন্স 8,250 টাকা। এবার আমরা পরের পেজে চলে যাই, যেহেতু আমাদের এখানে জায়গা নেই। তো এর সাথে আমরা যেটা করব আপনারা একটু দেখেন, আমি ওই পেজের সাথেই লিখছি। এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে সেলিং এক্সপেন্স, অর্থাৎ সেলিং অ্যান্ড মার্কেটিং এক্সপেন্স, বা অর্থাৎ সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন এক্সপেন্স। তো আমি এখানে বি নাম্বারে সেলিং এক্সপেন্স বলে লিখি। তো দেখেন এই সেলিং এক্সপেন্সে আমাদের কি কি থাকে? সেলিং এক্সপেন্স বলতে সাধারণত বিক্রয় খরচ, অর্থাৎ বিক্রয় করতে যে খরচ হয়েছে, তো আমাদের এখানে সেটা দেওয়াই রয়েছে। সেলিং এক্সপেন্স আমাদের 2,500 আমাদের এটা ফিক্সড এক্সপেন্স, আর বাকিটা দেখেন ভেরিয়েবল 5% কস্ট অফ গুডস সোল্ড। তো আমরা এখানে সেই কথাটি আমরা এটা আগেরটাইও আমাদের লিখতে হবে যে 10% অফ প্রাইম কস্ট। আর এখানে আমাদের সেলিং এক্সপেন্স দেখেন আমাদের ফিক্সড দেওয়া আছে, আমাদের 2,500। তো আমরা সেই 2,500 এখানে লিখি। আর দেখেন আমাদের ভেরিয়েবলটা বলে দিয়েছে যে 5% অফ কস্ট অফ গুডস সোল্ড। তো আমাদের এখানে দেখেন কস্ট অফ গুডস সোল্ড আমরা যেটা তৈরি করেছিলাম সেটা হচ্ছে যে 70,800। এই 70,800 যদি আমরা 5% করি তাহলে আমরা 3,540 পাবো। তো আমরা সেটা লিখি ভেরিয়েবল এক্সপেন্স। তো ভেরিয়েবল কস্ট বা এক্সপেন্স যাই লেখেন, তো আমাদের এখানে 5% অফ কস্ট অফ গুডস সোল্ড। তো কস্ট অফ গুডস সোল্ডে যদি 5% করি তাহলে আমরা যেটা পাবো সেটা 3,540। আর এই দুইটা আমরা যোগ করে আমরা এখানে 6,040 পাবো, যেটা আমাদের টোটাল সেলিং এক্সপেন্স। এইবার আমরা যে কাজটি করব সেটা হচ্ছে যে আমাদের এই যে এখানে আমরা যে দুইটা এক্সপেন্স পেয়েছি, একটা হলো অ্যাডমিনিস্ট্রেশন, একটা সেলিং, এই দুইটা আমরা এখন ওই কস্ট অফ গুডস সোল্ডের সাথে যোগ করব। আর যোগ করলে আমরা পাবো এখানে 85,090 টাকা। এই 85,090 টাকাই হলো আমাদের হলো টোটাল কস্ট বা টোটাল কস্ট অফ সেলস। আমাদের এখানে চেয়েছে টোটাল কস্ট, আমরা এটা টোটাল কস্ট বলেই লিখি টোটাল কস্ট।
তার মানে এইটা আমাদের হলো 4 নাম্বার আইটেম, আমরা এখানে 4 নাম্বারিং করি, নাম্বার দেওয়া ভালো। এই টোটাল কস্ট এর সাথে এবার আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের এখানে প্রফিট, আর প্রফিট আমরা যদি যোগ করি তাহলে আমরা পাবো কি সেলস। তো এখানে আমাদের অঙ্কে প্রফিট দেওয়া নেই, হ্যাঁ, আবার কিন্তু সেলসও দেওয়া নেই। কিন্তু এখানে দেখেন একটা কথা বলা হয়েছে যে প্রফিট 15% অফ সেলস, তার মানে সেলসের 15% প্রফিট, কিন্তু অঙ্কের কোথাও সেলস দেওয়া নেই। যদি সেলস দেওয়া থাকতো তাহলে তার 15% করলেই এখানে আমরা পেয়ে যেতাম প্রফিট, তখন প্রফিট আর কস্ট যোগ করলেই পেতাম সেলস। কিন্তু এখন যেহেতু আমাদের দেওয়া নেই, তাহলে কি করণীয়? একটা উপায় আছে, আমাদের ক্যালকুলেশন বের করতে হবে। আর ক্যালকুলেশনের জন্য আমি আপনাদেরকে একটা বিষয় বলবো, সেটা আপনারা একটু খেয়াল করেন যে এখানে দেখেন যে প্রফিট 15%, তার মানে প্রফিট 15 টাকা, তাহলে যার উপর পার্সেন্টেজ সেটা কি সেলস, তাহলে নিশ্চয়ই সেলস 100 টাকা। আপনারা সর্বদাই মনে রাখবেন বা জানেন যে পার্সেন্টেজ বলতেই 100 টাকা বোঝায়, আর তাহলে যার পার্সেন্টেজ সেটা হলো নিশ্চয়ই এই 15 টাকা। তার মানে প্রফিট দেখেন এখানে, তাহলে আমরা ধরি লেট সেলস 100, প্রফিট 15, তাহলে নিশ্চয়ই আমাদের কস্ট কত? 85। তাহলে আমরা এই জায়গা থেকে আমরা একটি ঐকিক নিয়মে বের করতে পারি যে যেহেতু কস্ট প্রাইস দেওয়া আছে, আমার অঙ্কেও আমরা কস্ট পেয়েছি, তাহলে কস্ট থেকে আমরা প্রফিট বের করব। তাহলে আমরা যদি কস্ট 85 টাকা হয়, তাহলে প্রফিট কত টাকা? 15 টাকা। যেহেতু সেলস 100, কস্ট প্রফিট 15, তাহলে কস্ট 85। তাহলে আমরা কস্ট থেকেই আমরা প্রফিট বের করব। কস্ট যদি 85 টাকা হয়, প্রফিট 15, 1 টাকা হলে কত? 15 ভাগ 85। এবার আমাদের কস্ট প্রাইস কত টাকা? এই যে দেখেন 85,090 টাকা। তাহলে আমাদের এখানে 85,090 টাকা হলে কত? তাই দেখেন 15 গুণ 85,090 ভাগ 85। তার মানে মনে রাখবেন যদি সেলস দেওয়া না থাকে আর সেলসের উপরেই পার্সেন্টেজ করতে বলে, তাহলে আপনারা কি করবেন? যে পার্সেন্টেজ করতে বলবে সেটাই 100 থেকে বিয়োগ করে যে টাকা হবে সেটা দিয়ে ভাগ। তার মানে আমরা এখানে প্রফিটটা বের করব। তার মানে 85,090 ভাগ 85 গুণ 15, তাহলে আমরা প্রফিট পাবো। আর এই প্রফিটটাই আমাদের ক্যালকুলেশন করে আমরা যেটা পেয়েছি সেটা হচ্ছে যে 15,015 টাকা, 15,015 টাকা। এইবার এই 15,015 টাকা আমরা ওই কস্টের সাথে যোগ করব, করলে আমরা পাবো 1,15,016 টাকা আসে। আমরা এখানে 16 লিখি, 1,106 টাকা। তার মানে 1,106 টাকা হলো আমাদের সেলস। তো এটাই ছিল আমাদের আজকের অঙ্ক। আপনারা এই ক্যালকুলেশনটা আরেকটু দেখে নেন। তো ছাত্রছাত্রী বন্ধুরা, আজ এই পর্যন্তই। আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন। এছাড়া অন্যান্য বন্ধুদের দেখার সুযোগ করার জন্য অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন। আর আমার চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।